চরম কষ্টের মধ্যে থেকেও কি জীবনের মানে খুঁজে পাওয়া যায়? মানে যখন সবকিছু কেড়ে নেওয়া হয় তখনও কি এমন কিছু থাকে যা আমাদের শক্তি দেয়? হ্যাঁ, এই প্রশ্নটাই ভিক্টর ফ্র্যাঙ্কেলকে নাড়া দিয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দাঁড়িয়েও তিনি এর উত্তর খুঁজে পেয়েছিলেন। ভাবা যায়? সত্যি গায়ে কাটা দেয়। আজ আমরা এই নিয়েই একটু ডিপ আলোচনা করব। মানে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লেখা ম্যানস সার্চ ফর মিনিং বইটা আর তার যে থিওরি লোগোথেরাপি সেটা নিয়ে। লোগোথেরাপি মানে অর্থভিত্তিক থেরাপি, তাই তো? একদম। দেখব কিভাবে তিনি ওই ভয়ঙ্কর পরিস্থিতিতেও জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন, আর সেই দর্শন মানে সেই শিক্ষা আজকের দিনেও আমাদের কতটা কাজে লাগতে পারে। আমাদের হাতে তাহলে ফ্র্যাঙ্কেলের নিজের অভিজ্ঞতা আছে, তার বইয়ের মূল আইডিয়াগুলো আছে, আর লোগোথেরাপির কিছু মানে টেকনিক বা কৌশলও আছে, তাই না? হ্যাঁ ঠিক। আমাদের লক্ষ্য হবে এটা বোঝা যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজের ভেতরের যে শক্তিটা, ফ্র্যাঙ্কেল যাকে বলতেন শেষ স্বাধীনতা, দ্য লাস্ট অফ হিউম্যান ফ্রিডমস, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়। মানে পরিস্থিতি বদলাতে না পারলেও নিজের ভেতরের অবস্থানটা বদলানো যায়। ঠিক তাই। আর লোগোথেরাপির মাধ্যমে আমাদের রোজকার জীবনের যে চাপ, উদ্বেগ বা ধরুন কখনো কখনো যে একটা শূন্যতা বোধ হয়, সেটা কাটিয়ে কিভাবে একটা অর্থপূর্ণ জীবন পাওয়া যায় সেটাও আলোচনা করব। ফ্র্যাঙ্কেলের অভিজ্ঞতার দিকে যদি দেখি, ওই ক্যাম্পের জীবনে তিনি তো বলছিলেন বাইরের অবস্থা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, একটা জিনিস নিজের হাতে থাকেই। হ্যাঁ, নিজের হাতে থাকে। সেটা হলো ওই পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি কি ভাবব, মানে আমার মানসিক অবস্থানটা কি হবে, অ্যাটিটিউডটা কি হবে। এটাই সেই শেষ স্বাধীনতা। হ্যাঁ, এটাই। আর তিনি ক্যাম্পের জীবনটাকে 3টে পর্যায়ে ভাগ করেছিলেন, মনে আছে? হ্যাঁ, প্রথমটা ছিল শক বা প্রাথমিক ধাক্কা, তারপর একটা উদাসীনতা, অ্যাপাথি। ঠিক। আর শেষে মুক্তির পরের প্রতিক্রিয়া। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন এই প্রত্যেকটা ধাপেই কিছু মানুষ কিন্তু ওই ভেতরের স্বাধীনতাটা ব্যবহার করছিলেন। কিভাবে? মানে কোনো উদাহরণ? এই যেমন কেউ হয়তো নিজের শেষ রুটিটুকু অন্য একজনকে দিচ্ছেন, অথবা অল্প সময়ের জন্য হয়তো প্রকৃতির সৌন্দর্য দেখে একটু শান্তি খুঁজে নিচ্ছেন। ছোট ছোট ঘটনা, কিন্তু এর মধ্যেই ওই স্বাধীনতার প্রকাশ। আর এই ভেতরের স্বাধীনতার ধারণা থেকেই কি লোগোথেরাপির জন্ম? একদম। এই শেষ স্বাধীনতার আইডিয়াটাই হলো লোগোথেরাপির ভিত্তি। ফ্র্যাঙ্কেল বলতেন মানুষের মূল চালিকা শক্তি কিন্তু সুখ বা ক্ষমতা নয়। নয়? তাহলে কি? তার মতে সেটা হলো জীবনের একটা অর্থ খুঁজে পাওয়ার ইচ্ছে, উইল টু মিনিং। এটা কিন্তু ফ্রয়েড বা অ্যাডলারের তত্ত্ব থেকে বেশ আলাদা। হ্যাঁ, তা তো বটে। আমরা তো সাধারণত ভাবি সুখ পেলেই বা সফল হলেই জীবন সার্থক। কিন্তু ফ্র্যাঙ্কেল বলছেন অর্থ খুঁজে পাওয়াটা আসল। কারণ যখন মানুষ জীবনের একটা অর্থ খুঁজে পায়, তখন সে যে কোনো কষ্ট সহ্য করার শক্তি পেয়ে যায়। নিটশের ওই কথাটা তিনি খুব বলতেন। কোনটা? যার বেঁচে থাকার একটা কেন আছে, সে প্রায় যে কোনো কিভাবে সইতে পারে। এই অর্থটাই আসলে ভেতরে শক্তি যোগায়। বাহ, দারুণ কথা। আচ্ছা, এই অর্থ খুঁজে পাওয়ার উপায় কি? ফ্র্যাঙ্কেল কি কিছু বলেছেন? হ্যাঁ, তিনি মূলত 3টে পথের কথা বলেছেন। 1, কোনো কিছু তৈরি করে, মানে সৃষ্টিশীল কাজের মাধ্যমে, ক্রিয়েটিভ ভ্যালিউজ। আচ্ছা। 2, কোনো অভিজ্ঞতা গভীরভাবে অনুভব করে বা কাউকে ভালোবেসে, এক্সপিরিয়েন্সিয়াল ভ্যালিউজ। যেমন ধরুন প্রকৃতির সৌন্দর্য দেখা বা কারোর সাথে গভীর সম্পর্ক। আর 3 নম্বর? আর 3 নম্বরটা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু গভীর। সেটা হলো যে কষ্টটা এড়ানো সম্ভব নয়, তার প্রতি সঠিক মনোভাব বজায় রাখা, অ্যাটিটিউডনাল ভ্যালিউজ। এই 3 নম্বরটা নিয়ে যদি আরেকটু, ওই যে উদাহরণটা বলছিলেন। হ্যাঁ, ওই যে শোকার্থ স্বামীর উদাহরণটা। স্ত্রী মারা যাওয়ার পর ভদ্রলোক খুব ভেঙে পড়েছিলেন। ফ্র্যাঙ্কেল তাকে শুধু জিজ্ঞেস করেন যদি তিনি আগে মারা যেতেন তাহলে তার স্ত্রীর কেমন লাগত। তাতে কি হলো? ভদ্রলোক বললেন তার স্ত্রী আরও বেশি কষ্ট পেতেন। তখন ফ্র্যাঙ্কেল বললেন তাহলে দেখুন আপনার স্ত্রী সেই কষ্টটা পাননি, কারণ আপনি বেঁচে আছেন সেই কষ্টটা সহ্য করার জন্য। ও, মানে কষ্টটা একটা পেয়ে গেল। ঠিক, কষ্টটা আর অর্থহীন রইল না, প্রিয়জনের জন্য একটা স্যাক্রিফাইস বা সেবা হয়ে উঠল। এটাই হলো অ্যাটিটিউডিনাল ভ্যালিউ শক্তি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানো। অসাধারণ, কষ্টটাকে অন্যভাবে দেখা। আচ্ছা, লোগোথেরাপিতে কি এরকম ভাবনা চিন্তা ছাড়াও কোনো প্র্যাকটিক্যাল কৌশল আছে, মানে রোজকার জীবনে কাজে লাগানোর মতো? আছে তো।
যেমন একটা বেশ মজার কৌশল হলো প্যারাডক্সিক্যাল ইন্টেনশন, মানে বিপরীতমুখী অভিপ্রায়। সেটা কেমন? এটা মূলত উদ্বেগ বা ভয় কাটানোর জন্য। ধরুন কারো পাবলিক স্পিকিংয়ের আগে হাত কাঁপার ভয় হয়, তাকে বলা হলো, আচ্ছা আপনি ইচ্ছে করে হাতটা কাঁপানোর চেষ্টা করুন তো, দেখান দেখি কত ভালো কাঁপাতে পারেন। তাতে ভয় কমে? হ্যাঁ, মজার ব্যাপার হলো চেষ্টা করলে সেটা আর হয় না, ভয়টা উধাও হয়ে যায়, কারণ মনোযোগটা ভয়ের উপর থেকে সরে যায়। অথবা ধরুন যার ঘুম আসছে না, তাকে যদি বলা হয়, ঠিক আছে আজ জেগে থাকারই চেষ্টা করুন। বাহ, ইন্টারেস্টিং তো, চেষ্টা না করে ফল পাওয়া। আর একটা কৌশলের কথাও বলছিলেন যেন। হ্যাঁ, সেটা হলো ডিফ্লেকশন, মানে দৃষ্টি পরিবর্তন। নিজের সমস্যা বা নিজের লক্ষণের উপর বেশি ফোকাস না করে মনোযোগটা বাইরের কোনো অর্থপূর্ণ কাজে বা অন্যের ভালোর দিকে সরিয়ে নেওয়া। মানে নিজের ভেতর থেকে বেরিয়ে এসে বাইরের জগতের দিকে তাকানো। একদম। এতে নিজের সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা কমে আর জীবনের পজিটিভ দিকগুলোতে মন যায়। সব মিলিয়ে ফ্র্যাঙ্কল তাহলে এক ধরনের আশাবাদের কথাই বলছেন, কিন্তু এটা কোনো অবাস্তব বা অন্ধ আশাবাদ নয়, তাই না? বেশ বাস্তবসম্মত। ঠিক ধরেছেন, তিনি এটাকে বলতেন ট্র্যাজিক অপটিমিজম, মানে জীবনের ট্র্যাজেডিগুলো, কষ্ট, অপরাধবোধ, মৃত্যু, এগুলোকে অস্বীকার না করে বরং এগুলোর মুখোমুখি হয়েই জীবনের অর্থ খুঁজে নেওয়া আর আশাবাদী থাকা। কিভাবে, মানে কষ্ট থেকে কিভাবে আশাবাদী হওয়া যায়? তার মতে মানুষ কষ্টকে একটা সাফল্যে পরিণত করতে পারে, যেমন ধরুন সহনশীলতা অর্জন করা, অপরাধবোধকে পরিবর্তনে কাজে লাগাতে পারে, মানে ভুল থেকে শেখা, আর মৃত্যুর অবশ্যম্ভাবিতাকে জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেওয়ার প্রেরণায় বদলাতে পারে। তার মানে জীবনের অর্থটা রেডিমেড পাওয়া যায় না, খুঁজে নিতে হয়। এটা একটা দায়িত্ব। ঠিক তাই, জীবনের অর্থ আকাশ থেকে পড়ে না, জীবনই প্রতিনিয়ত আমাদের প্রশ্ন করে, বিভিন্ন পরিস্থিতিতে ফেলে, আর আমরা আমাদের কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে, এমনকি কষ্ট সহ্য করার ধরন দিয়ে সেই প্রশ্নের উত্তর দিই। আমাদের উত্তর দেওয়ার দায়িত্ব বোধ থেকেই অর্থ তৈরি হয়। একদম। আর সুখ, সেটাই অর্থপূর্ণ জীবনযাপনের একটা সুন্দর ফলাফল বা বাই প্রোডাক্ট, আসল লক্ষ্য নয়। অসাধারণ, সত্যি খুব গভীর ভাবনা। তাহলে শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। জীবন এই মুহূর্তে আপনার কাছে কি প্রশ্ন রাখছে? সেই প্রশ্নের উত্তরে আপনার পরের পদক্ষেপটা কি হতে পারে? আপনার মনোভাবটা কি হবে? হয়তো খুব বড় কিছু নয়, রোজকার ছোট ছোট পছন্দ, ছোট ছোট দায়িত্বগুলোর মধ্যেই জীবনের বড় অর্থটা লুকিয়ে থাকে। ঠিক বলেছেন, এই ছোট ছোট উত্তর দেওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই শেষ স্বাধীনতার প্রয়োগ।